নতুন বছরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শেফালি গল্পপুরীতে। বিগত দিনে হয়তো আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি, আবার নতুন সম্পর্কে যুক্ত হয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি। সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, মূর্ততা বিমূর্ততার ভেতর দিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। রাজাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনি করে চোখে আঙুল দিয়ে যদি না দেখিয়ে দিতেন, হয়তো আমার আরাধ্য গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক। স্যার হুঁকো টানতে টানতে অনুচ্চ স্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভী আহমদ সাফা, লেখার ব্যাপারটি হইল পুকুরের ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুড়বেন, পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব। আর পড়ার কাজটি হইল অন্যরকম। আপনি যখন মনে করলেন কোনো বই পইরা ফেলাইবেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী নাও হইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইরা নিবেন আপনার পড়া হয় নাই। মাঝখানে 1 সপ্তাহ বিরতি দিলাম। পরবর্তী সপ্তাহে পরপর 3 দিন গেলাম। কোনো দিনই স্যারকে একা পেলাম না। নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই। কেউ আসছেন নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশুনো করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ এসেছেন চাকরির তদবির করতে। এমনকি এক ভদ্রমহিলাকে মৃদু স্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলেন। স্যার খুব অল্প কথাই জবাব দিলেন। চাকুরি প্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকরে বইলা দিমুনে, হ্যাঁ যদি কথা না শুনে করণের কিছু নাই। ভদ্র মহিলাকে বললেন, আপনি 2 সপ্তাহ পর একবার আইয়েন দিহি। দ্বিতীয় দিন গিয়ে দেখলাম রাজাক স্যার স্যুটটাই পরা, ফর্সাপানা, উঁচা লম্বা এক ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়রের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানালেন, মার্চেন্ট অফ ভেনিসের সাইলকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কিনা। ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালতে যখন শাইলককে শাস্তি দেবার ভয় দেখাইতেছিল, শাইলক জবাবে কইছিল, এ জুস ব্লাড ইজ অলসো রেড। এইখানে শেক্সপিয়রের আসল প্রতিভা ফুইটটা বাইর হইছে। শেক্সপিয়র 16 শতাব্দীর মানুষ। সেই সময় ইউরোপে ইহুদিগো কি অবস্থা ভাইবা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিগোর উপর যে ধরনের জুলুম হইতেছিল, এইটারে হিটলারের অত্যাচারের চাইতে কিছু কম বলা যাইব না। এরকম একটা সময়ে শেক্সপিয়র মাত্র কলমের একটা টানে তামাম ইহুদিরে মনুষ্য সমাজের অংশ বইলা প্রমাণ করলেন। চিন্তা করে দেখেন কি অসম্ভব ব্যাপার। অঘটন ঘটন প্রতিয়সী প্রতিভা বইলাই শেক্সপিয়রের পক্ষে ওইটা সম্ভব হইছিল। বাবাক মধ্যযুগ তালাশ কইরা দেখলেও এইরকম বিদ্যুতের মতো ঝলক দেওয়া একটা লাইন আপনি খুঁজে পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে 19 শতাব্দীর রেনেসা নিয়ে আলোচনা করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসা যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্যে অনেক কথা বলছেন। রাজাক স্যারকে ওই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম, আপনারা 19th সেঞ্চুরিকে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন, বেশি দূর নিয়ে যাওন আপনাকে সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনাকে তথাকথিত মহাপুরুষেরা কোনো ভূমিকা পালন করেছিলেন? মনে মনে কম্পেয়ার কইরা দেখেন, নিজেই জবাব পাইয়া যাইবেন। আধুনিক গদ্যের বিকাশই হইল 19th সেঞ্চুরির সবচাইতে মূল্যবান অবদান। আপনারা রামমোহন রে একেবারে আকাশে তুইলা ফেলাইছেন।
তার লগে মীর সওদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর সওদাকে উর্দু গদ্যের একজন জনক কন যায়। মীর আর রামমোহন দুইজনই কন্টেম্পোরারি। একবার অযোধ্যার নবাব বাজার দেখবার গেছিলেন। বাজারের সমস্ত মানুষ নবাব সাহেবদের তামিজ দেখাইয়া বাঁচে না। সওদা তখন এক দোকানে বইয়া হুক্কা খাইতে আসিলেন। তারে যখন জানানো হইল নবাব সাহেব আইছে, আপনি তামিজ দেখাইতে আসেন, সওদা জবাব দিল, मैं भी उर्दू जबान का नवाब है मगर कौन पूछे। দুজনের পার্সোনালিটি কম্পেয়ার করে দেখেন। রামমোহনরে বিলাট পাঠানোর সময় রাজা টাইটেল দিলেন বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহরই কোনো রাজত্ব আসিল না। রামমোহন হেই টাইটেল গোটা জীবন আগলায় রাখলেন। দিগ্বির দেওয়ান হিসাবে তো রামমোহন তার নতুন ক্যারিয়ার শুরু করলেন। ঘুষ খাওয়ান থেকে শুরু কইরা তার গুণের অন্ত আসিল না। রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান, অবশ্যই তার বাংলা গদ্য লেখার কথাটি স্বীকার করতে হইব। তার তো যোগ্যতা আসিল অডেল। ইচ্ছা করলেই আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। একেবারে ডাইনে বামে না তাকাইয়াই হি চুজ টু রাইট ইন বেঙ্গলি, এইটাই তার বড় কাজ। গৌড়ীয় বাংলা ব্যাকরণই হইল তার বড় অবদান। আপনারা তার ধর্মপ্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন। ভারতবর্ষে রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন। রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এইটারে বড় কইরা দেখুন ঠিক না। এন্টায়ার 19th সেঞ্চুরির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ। বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই 3 দিন নানা মানুষের সঙ্গে রাজ্জাক স্যারের যেসব কথাবার্তা হলো, শুনে আমার মনে হলো তার বাক্য থেকে ঠিকরে মণিমুক্ত বেরিয়ে আসে। অতি সামান্য কথায়ও এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিস্ময়ে অভিভূত না হয়ে পারা যায় না। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বায়ে থেকে, যেদিক থেকেই দেখা হোক না কেন, দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরও দেখবার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম। তাঁর ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষার কান্তি কি জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি এথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছি। শেক্সপিয়র বলেছেন, ফ্যামিলিয়ারিটি বিটস কন্টেম্পট। অতি পরিচয়ে সুন্দর সম্পর্কও মলিন হয়ে যায়। প্রত্যহের পুরুষ স্পর্শে অন্তত হৃদ্য সম্পর্কের মাঝেও ময়লা জমতে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণারও ঈষৎ পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানলা নেই, থাকলেও তাতে কোনো ছিটকিনি নেই। এদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায়, ওদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইনিচ লেনিন বার্নার্স সম্পর্কে মন্তব্য করেছেন, এ গুড ম্যান অ্যামং দ্য ফেবিয়ানস। রাজ্জাক সাহেবের অবস্থা অনেকটা সেরকম। তাঁর কাছে খুব বেশি মানুষ বুদ্ধিবৃত্তিক তৃষ্ণার টানে আসে না। তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্দা থাকে, কারো চাকরির উন্নতি, কারো অন্যবিধ তদবির। মতলববাজ মানুষরাই বেশিরভাগ সময় রাজ্জাক সাহেবকে ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হবে। কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় ডাক সাইটের উপাচার্য আব্দুল মতিন চৌধুরী বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধ্যায় তার ডক্টরাল থিসিসের একটা কপি সহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজ্জাক সাহেব দেখলেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন। তিনি তখন মতিন সাহেবকে
ফোনে জানালেন, আপনার থিসিস ফাইলে গেছেন? মতিন সাহেব জবাবে জানালেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজাক সাহেব বললেন, আমি তো কিছু বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। তখন রাজ্জাক সাহেবকে হলপ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছু বুঝতে পারবেন না। মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির দু একজন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময়ে মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কিনা বলতে পারবো না, তবে যাঁরা তার চারপাশে ঘুরু ঘুরু করতেন তাদের দিয়ে তাঁরা অনেক কাজ করিয়ে নিতেন। এই রকম দীপ্তিমান মনীষা সম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করতেন কেন, তার কারণ আমি নিজেই বারংবার জিজ্ঞেস করেছি। তার কারণ আবিষ্কার করতে করতে সময় লেগেছে। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন এর মধ্যে লেখাপড়া কদ্দূর করেছেন। আমি কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজ্জাক স্যার জিজ্ঞেস করলেন পড়ার সময় দরকারি অংশ টুইকা রাখবার অভ্যাসটা করেছেন কিনা। আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাহলে তো কোনো কাম হইব না, খ্যাত চষবার সময় জমির আইল বাইন্দা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার সেলফের লেলিনের রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বের করলেন, গায়ে চাদর দিয়ে মলাট মুছে নিতে বললেন। আপনারা তো অহন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন, দেখি লেলিন সাহেবের এই বইটা আগাগোড়া পইরা সার সংক্ষেপ কইটা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো একজন আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেলিনের ইকোনমিক্স হিস্টোরি অফ রাশিয়া বইটি নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার জান কাবার হবার দশা। ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারঙ্গমতা অর্জন করতে পারিনি। তথাপি লেলিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপ্ত হয়ে উঠেছিলাম এবং লেলিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেলিন সাহেব দেখিয়েছিলেন বৃহৎ জাতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রযোজনে ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রযোজন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈদ্য একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে। সেই জিনিসটিরও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছেন লেলিন, সেটাকেই গ্রন্থটির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল। লেলিনের মূল বক্তব্য ছিল এরকম: যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটি পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মানধাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসে পেছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখ দিকে। কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জুয়া শ্রেণী নেতৃত্ব দিয়ে সমাজের খোল নলচে দুটোই বদলে ফেলেছে। কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জুয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৃতকৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নেই। আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেয়া যায়, তারা রাশিয়ার শিল্প, কৃষি সর্বত্র পশ্চিম ইউরোপের বুর্জুয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জুয়ারা
তাদের শোষণের নাগপাশ বিস্তার করে ভারত কিংবা এশিয়া, আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিমা বুর্জুয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে। এই ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হল, রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে, শিল্প শ্রমিকের সংখ্যাও পশ্চিমের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপরেও লেনিন মনে করেন শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে সোপর্দ করতে হবে, যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি কলকব্জা ব্যবহারের অধিক জ্ঞান রাখে। রাশিয়ার ভাবি শিল্পায়নের দায়িত্ব শ্রমিক শ্রেণীর উপর ন্যস্ত করতে হবে। মার্কসের হিসাব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদল বদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন। এই বৃহৎ কলেবরের গ্রন্থের প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6-7 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওইখানে পিছনের টেবিলে রাইখা যান, সময় হলে দেখুন নে। তারপরে যেমন বই পড়ছিলেন পড়তে থাকলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম। আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হাই হাই করেছেন কি, একেবারে ব্যাবাক বইটার সারসংক্ষেপ করে ফেলাইছেন। সেদিন তিনি এক কাপ চাও খেতে বলেননি। অগত্যা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হলো। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, মৌলভী আহমেদ সাফা, লেনিনরে নিয়ে বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজি না লেখা বাংলাতে লিখতে পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুভব করতে পেরেছেন, এটাই আমার বড় সান্ত্বনা। এ কথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে আলোচনা উঠল। আমি সরাসরি একটি প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে? তিনি বললেন, কেমনে কই কোন জিনিসটা ভালো লাগে, তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পরে একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সদের কাছে জবাবদিহি করতে হয়। এ ভয়ে আর কাছে কেউ ঘেসবার চাইতো না। অহন নামটা মনে পড়তেছে, নামটা মনে করবার পারতাছি না। একসময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতির হইয়া গেছিল। একসময় তিনি আমগো লগে থাকতে আইলেন। এই সময় আমি শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে ফিরবার লাগছি, সেই ভদ্রলোক আমার লগে আসিল। তখন দুপুরবেলা, খুব গরম, রিক্সার বদলির সময়, সহজে রিক্সা পাওয়া যায় না। যেই চড়বার লাগছি, সেই ভদ্রলোক আমার হাত ধরে টাইনা নিয়ে কইল, এইখানে চরণ যাইতো না, দেখছেন না কেমন হারজিজিরা মানুষ। আমি যত রিক্সা ঠিক করি, একটা না একটা ওসিলা বাইর কইরা বিদায় কইরা দেয়। এই দিন ব্যাবাক পথটা হাইটটা বাড়িতে ফিরতে হয়েছিল। মেহন্নতি মানুষের ওপর এই যে জাগ্রত সহানুভূতি আমার মনে আইছে, এইটাই সমাজতন্ত্রের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক ট্রোটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এই দেশে ট্রোটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছা হলো ট্রোটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনে নিই। তাই জিজ্ঞেস করলাম, ট্রোটস্কি সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলেত থেকে ফিরা ট্রোটস্কির থিওরি অফ পার্লামেন্ট রেভলিউশনের বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুট ধরিয়ে একটু লাজুক ভঙ্গিতে বললেন, বিলাত থেকে আইসা আরও একটা তর্জমার কাজ আমি করছিলাম। আমি আগ্রহ সহকারে বললাম, কি কাজ স্যার?
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত কইরা একটা ছোট বই আছে না, হিডার ইংরেজি অনুবাদ করছিলাম। রাজ্জাক স্যারের অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপিগুলো কোথায়? তিনি ছাই ঝাড়তে ঝাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন, দেখে আমার রবীন্দ্রনাথের গানের দুটি পংক্তির কথা মনে পড়ে গেল। পথিক পরাণ চল রে ওই তুই, যে পথ দিয়ে গেছে চলে বিকেল বেলার জুই। এইখানে আমি কিছু নিজের কথা বলবো। পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দনতত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে, আমি মনে মনে সেগুলোকে অবন ঠাকুরের বাংলার ব্রত এবং ট্রোটস্কির থিওরি অব পার্লামেন্ট রেভলিউশনের মধ্যিখানে রেখে একটা গড় করে গ্রহণ করলাম। রাজ্জাক সাহেব সারা জীবনে কিছু লেখেননি কেন? এই নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজ্জাক সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন, সে কৈফিয়ত একমাত্র তিনিই দিতে পারেন। তার হয়ে কিছু বলা আমার উচিত হবে না, তথাপি আমি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ ট্রোটস্কি থিওরি অব পার্লামেন্ট রেভলিউশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন, সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল। তার মানসিক সূক্ষ্মতার এমন একটা সমুন্নত উদাহরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটিতে নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞান চর্চার সামাজিক প্রেক্ষিতটির কথা অবশ্যই ধার্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞান চর্চার নানা ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তারা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন, তারা জ্ঞানচর্চার কোন ক্ষেত্রটিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেই জিনিসটি নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 সাল থেকে 47 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও আইসিএস পাশ করেননি। এ কথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান অবদানের একটি হল পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করা, দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্বদান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প এবং কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে এই তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞান চর্চার যে আরও একটি বৈশ্বিক মানদণ্ড রয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ করে কিছু নেই। বিশেষত পাকিস্তান সৃষ্টির পরে জ্ঞান চর্চার উত্তাপ আরও অবসিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিবেদিত প্রাণ মানুষও নতুন করে কোনো গবেষণা কর্মে আত্মনিয়োগ করেননি। তিনি বিয়ে পড়ানো এবং মিলাদ শরীফ করে সময় কাটাতেন। জ্ঞানবিজ্ঞান ব্যক্তি সাধনায় বিকশিত হয়, কিন্তু সমাজের মধ্যে জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া চাই। বৃহত্তর অর্থে জ্ঞান বিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ার একটি অংশ। অনেক সময় উৎকৃষ্ট বীজও পাথরে পড়ে নষ্ট হয়। আমার ধারণা রাজ্জাক সাহেবের ক্ষেত্রেও সেটি ঘটেছিল। হ্যাঁ, রাজ্জাক সাহেবের যদি চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকত, অবশ্যই তাকে লিখতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে যে গবেষণা হয়েছে, তার বেশিরভাগই চাকরির প্রমোশনের উদ্দেশ্যে লেখা। রাজ্জাক সাহেবের যদি সে বালাই থাকত, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে হারল্ড লস্কির মৃত্যুর পর তার লেখা থিসিসটা বগলে নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে ফিরে আসতেন না। গোড়া ইংরেজ সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন প্রকারের একটি থিসিস লিখে ডিগ্রিটা অর্জন করতেন। রাজ্জাক সাহেব যদি সংসার ধর্ম পালন করতেন, তাহলেও হয়তো জাগতিক উন্নতির প্রয়োজনে তাকে কিছু লেখালেখি করতে হতো। অনেকে, তার মধ্যে রাজ্জাক সাহেবের প্রিয়তম ছাত্রও রয়েছেন, মনে করেন রাজ্জাক সাহেব একজন গোড়া মুসলিম লীগ সমর্থক। কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকমের। তার অবস্থান কিছু অংশে মুসলিম লীগ পাটাতনে ছিল, এ কথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন, তাকে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো। কিন্তু
সেখানেও একটা বড় অসুবিধা ছিল। কৃষি প্রশ্নে লেনিন এবং কাউটস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল তাতে রাজ্জাক সাহেবের সাই ছিল কাউটস্কির অনুকূলে। লেনিন রেনিগেড কাউটস্কি শিরোনামে একটি পুস্তিকা লিখে কাউটস্কিকে কষে গালাগাল দিয়েছিলেন। এখন অনেকেই মনে করছেন কৃষি প্রশ্নে লেনিন কাউটস্কির যে বিতর্ক হয়েছিল তাতে কাউটস্কির অবস্থানটি সঠিক ছিল। রাজ্জাক সাহেবকে এভাবে বোধ করিয়ে বিচার করা যায়, এ টোটস্কিয়াইট এবং দ্য মুসলিম লীগ। আমি রাজ্জাক সাহেবের হয়ে কৈফিয়ত দেবার কেউ নই, তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশের কাছ থেকে শুনে আসছি আসলে অকারণে একটা রাজ্জাক মিথ খাড়া করা হয়েছে। রাজ্জাক সাহেবের ভেতরে সারপদার্থ কিছুই নেই। যদি কিছু বলার থাকতো অবশ্যই তিনি লিখে প্রকাশ করতেন। রাজ্জাক সাহেব কেন লেখেননি সে জবাব দেওয়ার আমি কেউ নই। তারপরেও একটা কারণে রাজ্জাক সাহেবকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না। তিনি এই মহাজনদের পন্থা অনুসরণ করে তাঁদের স্তরে নেমে আসেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক অংশের মধ্যে আরও একটা ধারণা চালু আছে, সেটা হলো এই রাজ্জাক সাহেব আগাগোড়া কোনো বই পড়েন না। তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্ল্যাপ এবং গ্রন্থ পরিচিতি মাত্র পাঠ করে সকলের সামনে তিনি যে কত বড় মহাজ্ঞানী সেটা প্রমাণ করে থাকেন। এই অভিযোগটির জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্ট রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনোদিন বাক্যালাপ করিনি। তিনি কথা বলেছেন আমি শুনেছি, তিনি যে স্পিডে কথা বলেছেন আমি সেভাবে গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারবো না। কথা শুনেছি তার সবটাও স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়নি। আমার এই রচনায় রাজ্জাক সাহেবের পাণ্ডিত্য এবং মননশীলতার কতিপয় প্রান্ত আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে রাজ্জাক সাহেবের অগাধ পাণ্ডিত্য প্রমাণ করা যেমন সম্ভব নয়, তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না। আমি তাকে নানা সময়ে যেভাবে অনুভব করেছি সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার সন তারিখের ঠিক থাকে না, আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করছি। কোনটা আগে কোনটা পরে পারম্পর্য রক্ষা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমরা তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ, নাম করা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনি আবার ওইগুলার মধ্যে গেছেন কেন? আমি বললাম, স্যার। সকলে ধরে বসলেন। আমি না করতে পারলাম না। স্যার হুক্কা টানতে টানতে বললেন, ঠিক আছে, আপনি যখন একেবারে খাড়াইয়া গেছেন একটা ভোট আপনারে দিমুনি। স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরেছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলের কেউ জিততে পারেনি। তিনি মির্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও একটা বোঝাপড়া করে ফেলেছিলেন। এই এক মজার লোক। যে কথা তিনি শুনতে চান না কেউ যদি বলেন, তিনি হাত পা নেড়ে জানিয়ে দেন, তুমি কি বলছো আমি শুনতে পারছি না, কারণ আমি কানে কম শুনি। যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনবেন, এক বর্ণও বাদ পড়বে না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্ট ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিকচিহ্ন দিতে কোথায় দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে একটু একটু জ্বালা করছিল। তার পরের দিন স্যারের বাড়িতে গেলাম। তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন, সেজন্য লম্বা চওড়া এক গল্প ফেঁদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে কিভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সেই কথা জানালেন। নবাব বাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফন্দি ফিকির খুব ভালো করে বুঝতেন। সেই সময়ে মুসলিম রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের সংখ্যা ছিল হিন্দুদের তুলনায় খুবই সামান্য।
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজির হয়ে ব্যালট পেপার সই করিয়ে নিয়ে আসত। রাজ্জাক স্যার জানালেন তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অতদূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া পত্রিকাটি সেই সময়ে খুব সম্ভবত প্রখ্যাত শিখ লেখক খুশবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজ্জাক স্যারের ওপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর রৌনক জাহানের ওপর অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ডক্টর রৌনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের ওপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে কথা লিখিত হয়েছিল তার সবকিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারবো না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদক তাকে গ্রিক দার্শনিক ডায়োজিনিসের সঙ্গে তুলনা করেছিলেন। এটা নতুন কথা নয়, এখানে অনেকেই তাকে ডায়োজিনিস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ডক্টর রৌনক জাহান, পাকিস্তান, ফেলিউর অব ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দুই অঞ্চলের বৈষম্যের তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয় রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন। এই ডিলিট ডিগ্রির প্রাপ্তির ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটা সিল্কের পাঞ্জাবি পায়জামা, একটি ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার দিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা শুরু করেন। আত্মজীবনী লেখার কথা উঠল যখন স্যার হাসতে হাসতে একটা ঘটনার উল্লেখ করলেন। আমি একবার মিস্টার এ.কে ফজলুল হককে যাইয়া কইলাম, আমি আপনার জীবনীটা লিখবার চাই, আপনি যদি দয়া কইরা পারমিশনটা দেন কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর। আমার প্রস্তাব শুইনা ঠেকাইয়া উঠা কইলেন, আমার জীবনী লিখতে চাও? নিশ্চয়ই তোমার একটা মতলব আছে। আমি কইলাম, মতলব তো একটা অবশ্যই আছে। হক সাহেব কইলেন, আগে হেইডা কও। আমি কইলাম, আপনি যখন গাঁও গ্রামে যান মানুষের লগে এমন ব্যবহার করেন তারা মনে করে জনম ভৈরা আপনি গাঁও গ্রামে কাটাইয়া তাগো সুখ দুঃখর অংশ লইতাছেন। তারপরে গাঁও গ্রাম থেইকা ঢাকা শহরে আইসা আহসান মঞ্জিলের ছাদে উইঠা নবাব হাবিবুল্লাহর লগে যখন গুড্ডি উড়ান লোকজন দেখা আপনারে নবাব বাড়ির ফজন্দ মনে করে। আপনি আবার যখন কলিকাতায় যাইয়া শ্যামাপ্রসাদের লগে গলা মিলাইয়া শ্যামাপ্রসাদের ভাই বইলা ডাক দেন, কলিকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামাপ্রসাদের আরেকটা ভাই। বাংলার বাইরে লখনৌ কিংবা এলাহাবাদে গিয়া মুসলিম নাইট নবাবগো লগে যখন বয়েন দেখলে মনে হইব আপনি তাগো একজন। এই এতগুলো ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এইটা তো একটা মস্ত ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। এই অভিনয় ক্ষমতার একটা এনকোয়ারি আমি করবার চাই। আর নাইলে আপনার আসল গুণপনা কোথায় এইটা তো আমগো জানা নাই। হক সাহেব হুঙ্কার সায়রা জিগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুইনা হক সাহেব হ হ কইরা হাইসা উঠলেন। হক সাহেব সম্পর্কে কথাবার্তা আর বেশিদূর অগ্রসর হতে পারল না। মিসেস হামিদা হোসেন এসে গেলেন। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাদরেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেনের বেগম। এই ভদ্রমহিলা রাজ্জাক স্যারের বিশেষ স্নেহের পাত্রী। তিনি ছাত্রী থাকাকালীন বিলেতের অক্সফোর্ড না ক্যামব্রিজে এ.কে ফজলুল হকের ওপর গবেষণা করেছিলেন। ফজলুল হক সম্পর্কিত তথ্যাদি জানার জন্য ঢাকায় রাজ্জাক সাহেবের কাছে এসেছিলেন। রাজ্জাক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামালের পরিচয়ের পর প্রেম, তারপর বিয়ে। রাজ্জাক সাহেবের কিছু পছন্দের মানুষ আছেন, তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দিন ওমর, ডক্টর আনিসুজ্জামান,
ডক্টর রৌনক জাহান, সর্দার ফজলুল করিম, ডক্টর সালাউদ্দিন আহমদ, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর মমতাজুর রহমান তরফদার, এরা তার পছন্দের মানুষ। এছাড়া নিশ্চয়ই অনেকেই আছেন, কিন্তু আমি তাদের নাম জানি না। ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক বিশেষ ধরনের স্নেহ রয়েছে। সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময় স্মরণ করতেন। সমুদ্রে জোয়ার ভাটার মতো তার সম্পর্কের ওঠানামা আছে। একসময় ইংরেজি বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেনের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায়। তার পছন্দ অপছন্দের বোধটি এত প্রবল যে মতান্তর ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রে মনান্তর ঘটে যায়। কবি সৈয়দ আলিয়া হোসেনের সঙ্গে সম্পর্কটা সেই 1990-91 পর্যন্ত আমি বেশ হৃদ্যতাপূর্ণ লক্ষ্য করেছি। আরেকজন মানুষকে তিনি প্রগাঢ় শ্রদ্ধা করতেন। সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোকাররম হোসেন। খন্দকার সাহেবের মৃত্যুর পরও তার পরিবারের দেখাশোনা করতে দেখেছি। মোকাররম সাহেবের ছেলের সঙ্গে নিজের ভ্রাতুষ্পুত্রী দীপ্তির বিয়ে দিয়েছেন। মোকাররম সাহেবের ছেলের সঙ্গে নিজের ভ্রাতুষ্পুত্রী দীপ্তির বিয়ে দিয়েছেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জিয়া সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন। আমার কাছে প্রায়ই বলতেন তার যোগ্যতা বিশ্বমানের। রাজ্জাক স্যার একটা কথা প্রায়ই বলতেন, আমরা শিক্ষকেরা প্রতি বছরই বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু প্রতিটি নতুন বছরে আমাদের কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে হাজির হয়। এই তরুণদের চাহিদা চাওয়া পাওয়ার খবর আমাদের মতো লোল চর্মের বৃদ্ধদের জানার কথা নয়। এটাই হলো শিক্ষক জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। তারপরেও রাজ্জাক সাহেবের চরিত্রের মধ্যে এমন একটা আকর্ষণীয় শক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের নানান বিভাগে দীপ্তিমান ছাত্রদের তিনি চুম্বকের মতো আকর্ষণ করতেন। কারো মধ্যে সামান্যতম গুণের প্রকাশ দেখলেও তিনি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করতেন। একবার আমি বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চাকরির দরখাস্ত করেছিলাম। আমার ধারণা তিনি আমাকে স্নেহ করেন, কিন্তু আমার জন্য সুপারিশ না করে মাদ্রাসা থেকে আগত এক ভদ্রলোকের জন্য সুপারিশ করেছিলেন এবং তার চাকরি হয়েছিল। ভদ্রলোক আরব দার্শনিক আল মাওয়ার্দির একটি লেখা আরবি থেকে বাংলায় অনুবাদ করে দেখিয়েছিলেন। রাজ্জাক স্যার প্রায়ই আফসোস করতেন আরবি, ফার্সি এবং সংস্কৃত পালি জানা লোকেদের সংখ্যা আশঙ্কাজনকভাবে দুর্বল হয়ে উঠেছে। এই ভাষাগুলোর অভাবে অরিজিনাল সোর্স ব্যবহার করার ক্ষমতা কারো জন্মাবে না। সেকেন্ড হ্যান্ড সোর্স পর্যালোচনা করে যেসব গবেষণাকর্ম করা হচ্ছে সেগুলোর মধ্যে সেকেন্ড হ্যান্ড সোর্স পর্যালোচনা করে যেসব গবেষণাকর্ম করা হচ্ছে সেগুলোর মধ্যে বিস্তর অপূর্ণতা থেকে যাচ্ছে। রাজ্জাক স্যার ব্যক্তিগতভাবে অঙ্কের শিক্ষক রমজান আলী সর্দারকে পছন্দ করতেন এমন মনে হয়নি, কিন্তু তিনি তার খুব প্রশংসা করতেন। সর্দারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র যিনি অক্সফোর্ডে র্যাঙ্গলার হতে পেরেছিলেন। রাজ্জাক স্যার মনে করতেন সর্দার যদি তার সাধনার প্রতি যত্নবান হতেন পৃথিবীর শ্রেষ্ঠ অঙ্কবিদদের একজন হতে পারতেন। সলিমুল্লাহ খানের বয়স আমার চাইতে অত্যন্ত 15 বছর কম। সে রাজ্জাক সাহেবকে নির্জলা বকাঝকা করে আস্ত একটা বই লিখে ফেলেছিল। বইটি পড়ে শুধু আমিই নই, রাজ্জাক স্যারের ঘনিষ্ঠদের অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। সলিমুল্লাহ খান পুস্তক রচনা করে বসে থাকেননি, এক কপি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহার হিসেবে দিয়ে এসেছিল। সাহস করে স্যারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করিনি। একবার সলিমুল্লাহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা বৃত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সার্টিফিকেট খুবই প্রয়োজন। তার মধ্যে একজন প্রফেসর রাজ্জাক, অন্যজন ডক্টর কামাল হোসেন। সলিমুল্লাহ আমাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন তাকে স্যারের কাছে নিয়ে যাই। স্যারকে তো তাকে প্রশংসাপত্র দিতেই হবে, অধিকন্তু ডক্টর কামালের প্রশংসাপত্রও সংগ্রহ করতে হবে। আমি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সলিমুল্লাহ নাছোড়বান্দা। অগত্যা একদিন বিশ্ববিদ্যালয় ক্লাবে স্যারকে গিয়ে বললাম, কাল সকালে আপনার ওখানে নাস্তা করতে যাব। স্যার বললেন, ঠিক আছে আয়েন।
এই কথা বলে তার দাবা খেলায় মন দিলেন। আমি আবার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্যার, সলিমুল্লাহ খানও আমার সঙ্গে আসবার বায়না ধরেছে। স্যার বললেন, ঠিক আছে, লইয়া আয়েন। স্যার তখন একা থাকতেন। পরিবারের অন্য সদস্যরা গুলশানের বাড়িতে চলে গেছেন। সলিমুল্লাহ খানের সঙ্গে যথারীতি কথাবার্তা বললেন। কোন বিষয়ের উপর গবেষণা করতে চান এ নিয়েও আলাপ করলেন। চলে আসার সময় সলিমুল্লাহকে বললেন, ঠিক আছে, 2 দিন বাদে আয়েন, কাল আমি কামাল হোসেনের কাছে যামনে। সেবার সলিমুল্লাহর ক্যামব্রিজ যাওয়া হয়নি, কিন্তু রাজ্জাক স্যার নিজে প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেনের কাছ থেকেও প্রশংসাপত্র সংগ্রহ করে এনে দিয়েছিলেন। কিছুদিন পর আমি স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলাম সলিমুল্লাহর বইটি তিনি পড়েছেন কিনা। স্যার বললেন, পড়ছি। তাতে কি হয়েছে? ছেলেটার তো ট্যালেন্ট আছে, কি লিখছে না লিখছে এটা মনে কইরা কি লাভ, এত কিছু করার ক্ষমতা আছে। হামিদাও আমারে একই কথা কইল। আমি যখন কামালে কইলাম 2 লাইন লিখা দাও, হামিদা কয়, এই ছেলেটা না যে আপনার ওপর বই লিখছে, হ্যাঁ রে, আমি ঘরে ঢুকবার দিব না। আমি কইলাম, এইটা কি একটা কথা হইল? একটা প্রমিসিং ছেলে এমন কয়জন পাওয়া যায়? দাও 2 কলম লিখে দাও। সলিমুল্লাহ খান যখন আমেরিকা গেল, প্লেন ভাড়ার টাকার একটা অংশ রাজ্জাক স্যার দিয়েছিলেন। এখনও সলিমুল্লাহর খবরাখবর জানতে চান। রাজ্জাক সাহেবকে একেবারে বৈষ্ণব মনে করাও ঠিক হবে না। কারো উপর যদি তার মন উঠে যায়, ফেরানো প্রায় একরকম অসম্ভব। আমি কোন কারণে গত 25 বছর ধরে রাজ্জাক স্যারের স্নেহ পেয়ে আসছি, সেটা আমার নিজের কাছে একটা বিস্ময়ের ব্যাপার মনে হয়। আমি রাজ্জাক স্যারের কোনো কথা শুনিনি। তিনি যা বলেছেন উল্টো কাজ করেছি। পরিচিত হওয়ার কয়েকদিন পর থেকেই তার সামনে সিগারেট খেতে আরম্ভ করেছি। আমি সে সময় বাঁশি বাজাতে চেষ্টা করছিলাম।